শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হওয়ার পর এই জেলায় তিনি প্রথম এসেছেন এবং পরবর্তী রাজ্য কমিটি মিটিং করার পর সেই সিদ্ধান্তগুলো কার্যকরী করার জন্য আমাদের জেলায় এসে সম্পাদক মণ্ডলীর সদস্যদের সঙ্গে সকালে মিট করছে। বিকালে সাধারণ সভা হবে। আমাদের সদ্য পার্টি কংগ্রেস, পার্টি রাজ্য সম্মেলন এইগুলো সামনে রেখে তার নিরিখে আমাদের করণীয় কর্তব্য সম্পর্কে নিয়ে আজকে কিছুক্ষণ পরে এই দিকে আমাদের যে এরিয়া সম্পাদক সদস্যগণ, শাখা সম্পাদক, জেলা কমিটির সদস্য তাদের কাছে উনি বর্তমান আমাদের করণীয় কী এবং পার্সপেক্টিভে রাজ্য এবং দেশের পরিস্থিতি সম্পর্কে উনি বলবেন। সেই সম্পর্কে আপনাদের আবেদন এবং আমরা আহ্বান জানিয়েছিলাম যে আজকে প্রেসকে সেই যে প্রেস বন্ধুরা এসছেন আপনি ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার পক্ষ থেকে উনি মোটামুটি বর্তমান রাজ্য এবং দেশের পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে বলছেন। আজও আপনাদের সামনে উনি রাখবেন। আপনি একটু বলুন দাদা, তারপরে আমরা। গতকালই আমাদের রাজ্য কমিটির বৈঠক শেষ হলো দুদিনে। সেখান থেকে আমরা আহ্বান জানিয়েছি 1 বছরের মধ্যে আমাদের রাজ্যে আইনত নিয়মিত পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, অন্যান্য সমস্ত নির্বাচন আমরা দেখেছি। কোঅপারেটিভ থেকে আরম্ভ করে লাইব্রেরি, ক্লাব, স্কুল কলেজ তো বটেই, সবই দখলদারি চলছে। সব ভোট টোট সব তুলে দেওয়া হয়েছে। আর এটা করে যেটা হয়েছে, লুটের রাজত্ব কায়েম হচ্ছে, মানুষের হক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রথমে কথা বলতে দেওয়া হয়নি, বিরোধীদের উপর আক্রমণ করা হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, লুটতরাজ হয়েছে, অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, সন্ত্রাস হয়েছে। এখন বিরোধী বলে নয়, তৃণমূলকে মানছে। তৃণমূলের মধ্যে কেউ কেউ আবার বিজেপি ঝান্ডা ধরেছে, আবার কখনো বিজেপি লোকরা তৃণমূলের ঝান্ডা ধরেছে। আর তারপরে তাদের মধ্যে আবার কোনো মারামারি হচ্ছে, আর এই এমএলএ এমপিদের দল বদল হচ্ছে। সেই কাজে প্রশাসন ব্যস্ত। যত অপরাধ থেকে বাঁচার জন্য যদি চিটফান্ডের অপরাধী হয়, ধর্ষক হয়, লুটেরা হয়, তাহলে সে তৃণমূল থেকে বিজেপিতে গেলে কেন্দ্রীয় বাহিনী তাকে পাহারা দেবে। দিল্লি পুলিশ হোক, সিআইএসএফ হোক, সিআরপিএফ হোক। আর রাজ্য সরকার বলে তাকে ধরবো, কাউকে ধরবে না, তারা করবে, যেমন বিমল গুরুর সময় আমরা দেখেছি। আবার অন্যদিকে বিজেপি থেকে যখন চুরি, দুর্নীতি, লুটতরাজ, ধর্ষণ এসব করে মেয়ে পাচার কাণ্ডে যুক্ত হবে, তখন সে তৃণমূলে চলে আসে। তখন রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ তাকে পাহারা দেবে, আগে পিছিয়ে অপরাধীকে পাহারা দেবে। আর কেন্দ্র সরকার তখন বলবে আমি ইডি ধরবে, সিবিআই ধরবে, দিল্লি পুলিশ ধরবে, আর তোমরা এগুলো খবর দেবো। গত 7 বছরে এই চোর পুলিশের খেলা দেখেছি, কাউকে ধরছে না। আর খুব বেশি যদি কোর্ট করে, তাহলে চলে যাবে হয় হাসপাতালে, এসএসকে হাসপাতাল বলে এখন বিখ্যাত হয়ে গেছে, বিচারপতি নিজেই বলেছেন, আর তাহলে চলে যাবে নাগপুরে মোট ভাগের কাছে। তারপর তাদের মধ্যস্থতায় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীরা বৈঠক হবে। তারপর দেখলে সেই সব ঠিকঠাক। রাজীব কুমার এই ধরছে একেবারে সিবিআই ঢুকে পড়ছে। হয়েছিল 2019 নির্বাচনের আগে। তারপর শিলংয়ে ডাকছে, ভুবনেশ্বরে ডাকছে। তারপর উনি আগাম জামিন নিলেন সুপ্রিম কোর্ট থেকে। তারপর কোনো ইডি, সিবিআই সেই জামিন নাকচ করতে পৌঁছেছে, এটি তো হয়ে যায়। এরকম তৃণমূলের যত নেতারা আছে যারা চিটফান্ডে যুক্ত, নরদাকাণ্ডে যুক্ত, যাই তাদেরকে ধরপাকড় করা। এইটা হচ্ছে লুটেরাদের রাজত্ব চলছে। পঞ্চায়েত হচ্ছে সেই লুটেরাদের একটা ভাগ বটোয়ারা করা
একেবারে বিকেন্দ্রীকৃত, দুর্নীতির একেবারে নিজস্ব। আমরা আমফানের সময় দেখেছি, আমরা গ্যাসের সময় দেখেছি, আমরা বন্যার সময় দেখছি, প্রাণের টাকা, আমরা বিধবার ভাতা, আমরা প্রতিবন্ধী ভাতা, হচ্ছে তোমার গিয়ে স্টাইপেন্ড, স্কলারশিপ, মাইনরিটি, SC, ST, কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে করাপশন। একসময় বিজেপি যখন এসেছিল হইচই করে, তারা এই কাটপানি ব্যাপক হয়েছিল, তখন কোথায় গেল? কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রূপায়ণ নিয়ে এটা নিয়ে গালাগাল হচ্ছে যে হিন্দিতে হবে না বাংলায় হবে, মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না প্রধানমন্ত্রীর ছবি থাকবে, কিন্তু সেই টাকা যে মানুষের জন্য দরকার সেটা যখন ব্যবহার হচ্ছে না, অন্য খাতে ব্যয় হচ্ছে, ডাইভার্সন হচ্ছে, কারাপশন হচ্ছে, সেখানে কিন্তু সেটা নিয়ে কোনো বিজেপি তৃণমূলের মধ্যে কোনো হেলদোল নেই। তাহলে দিদির লুট আর মোদির লুট, আর মানুষ কি ব্যয় করেছে তার মধ্যে পঞ্চায়েতের লুট। সেজন্য আমরা মানুষের পঞ্চায়েতের ডাক দিয়েছি, সেখানে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত অংশ মানুষকে আহ্বান জানাচ্ছি। সমস্ত সংগঠন, সামাজিক সংগঠন, ব্যক্তি এবং পেছিয়ে পড়া মানুষ, সে তপশিলি জাতি হতে পারে, উপজাতি হতে পারে, নস্যশীল হতে পারে, সংখ্যালঘু মুসলমান, এর মধ্যে পেছিয়ে পড়া অংশ হতে পারে, দুর্বল অংশ হতে পারে, তারা দিয়ে না বিশ্বাস। কারণ আদানি আম্বানির জমা চলছে, আদানি আম্বানি এক হাতে মোদি, এক হাতে মমতা, বন্দর তাদের হাতে দিচ্ছে, এই জেলার কাজ হচ্ছে, দেখাচ্ছে কাজ বন্ধ। ওই যেমন মমতা ব্যানার্জি আসার পরে বলেছিল নয়া চলে হবে সব, যেমন বলেছিল জেরিতে সব জাহাজ কারখানা হবে, কিন্তু এরা তো কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক নতুন কিছু করতে চায়। যা আছে বাস, ট্রাম, ট্রেন, পরিবহন ব্যবস্থা থেকে আরম্ভ করে মান্ডি, হাসপাতাল, স্কুল, কলেজ, কল কারখানা, পাবলিক সেক্টর, কৃষি, FCI, বিমা, কয়লা খনি, স্টিল প্লান্ট, সবই নিজেদের ধান্দার জন্য ধান্দাবাজদের হাতে তুলে দিচ্ছে। যারা দুর্নীতি করে, যারা এই করোনা কালেও সবচেয়ে বেশি মানুষের কষ্টকে রাজনৈতিক স্বার্থে এবং অর্থনৈতিক স্বার্থে ব্যবহার করেছে এবং এই কষ্টের সময় মানুষের জীবন দুর্বিষহ হয়েছে, তাদের পাশে দাঁড়ায়নি, তাদেরই হাতে এখন মুনাফার পাহাড় যাদের জমেছিল তাদের হাতে আমাদের সম্পদগুলো দিয়ে দিচ্ছে। এবং কলকারখানা নয়, এখন আমাদের প্রাকৃতিক সম্পদগুলো, আদিবাসীদের যে হ্যামলেটস, গ্রাম, বসতি, পাহাড়, নদী, জঙ্গল, আগে আমরা দেখেছি উত্তর ভারতে, এখন দেখছি আমাদের এই রাজ্যে এই কাজটা করছে, যেটা বিজেপি করেছে অন্তত মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, এটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার করছে। এই জন্য এখন দেখবে আজকে যে বিজেপির এমপি কালকে যে তৃণমূলে হবে, আর যে তৃণমূল এমপি আজকে বিজেপি হবে। হলদিয়া বন্দর যেদিন কেন্দ্রীয় সরকার লিখে নাও আদানির হাতে দেবে, মমতা সমিতি বৈঠক হয়েছে, সেদিন দেখবে এখানকার এমপিও যেমন একটা কারখানা, একটা বন্দর যেমন হস্তান্তর হবে, সেরকম এমপি এবং MLA বিরোধী দলের নেতাও এরকম হস্তান্তরযোগ্য হস্তান্তর হয়ে যাবে। যেমন গাছে যেমন মাল ওঠানো হবে হলদিয়া বন্দরে, এরকম তৃণমূল বিজেপির নেতারাও এরকম ট্রেনে করে মাল ওঠানামা করায়, এই ট্রেনগুলো চালানো হবে, ওদেরকে মাল হিসেবে একটা গরম থেকে একটা গরমে দিয়ে দেবে। সেলিমদা, তেরটের বিধায়ক তাপস সাহার পিএকে গ্রেপ্তার করা হয়েছে, টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, আজকে গ্রেপ্তার হয়। একটা রোডও বলে তখন তুমি প্রশ্ন করছো, তো ওই লোকের নাম জানতে পারছি যে তেরটে একটা বিধায়ক ছিল, তার নাম আছে একটা। আর সে চাকরির জন্য যে টাকা তুলছে, মন্ত্রী যে তুলছে, এমপি তুলছে, MLA তুলছে, মন্ত্রী, শিক্ষামন্ত্রী যে কমিটি তৈরি করেছিলেন, এটা সুপ্রিম হাইকোর্ট বলছে যে সেই কমিটি লোকজন মন্ত্রী অ্যাসেম্বলির দপ্তরে বসে টাকা তুলেছে, মিটিং করেছে। কলকাতা পুলিশের এবং অ্যাসেম্বলি গেটে রেজিস্টার থাকে, CBI তদন্তের ডাক দিয়েছে এবং তাকে ধরতে বলেছে, কোর্টে গিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে, উকিল সাজিয়ে গুন্ডা বদমাইশরা চয়েসের বিরুদ্ধে তাদেরকে নিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে আমরা কি দেখলাম, এখনো পর্যন্ত অন্তত CBI-কে এটা পারে ওই অ্যাসেম্বলির যদি এক্সিটে তো গেটে এমন সিকিউরিটি আছে, সেখানে খাতায় লিখতে হয়, সেই খাতায় দেখুন, দেখা যাবে যারা টাকা তুলেছে তারা কোথায় কোন কোন দিন ঢুকেছিল এবং কোথায় অ্যাসেম্বলিতে পার্থ চ্যাটার্জির ঘরে কবে মিটিং হয়েছে, এই বলছে আমি জানি না। তো টাকা তোলা কমিটি হয়েছিল, SSC পাস ছেলে মেয়েরা জেলায় জেলায়, এখন PSC-তে যারা চাকরি করার কথা কাউকে দেখলে সর্বোচ্চ তারা এই নিয়োগ এজেন্সিগুলোকেই তো করাপ্ট করে দেওয়া হয়েছে। PSC একটা হচ্ছে তোমার গিয়ে আশা ভরসার জায়গা ছিল, সাংবিধানিক প্রতিষ্ঠান,
সেটাকে চৌপাট করেছে। আগে কখনো পিএসসি নিয়ে কখনো বুঝে হতো না। মাদ্রাস সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, শিক্ষিত বেকাররা যেখানে পরীক্ষা দিয়ে যোগ্যতা নিতে চাকরি পাবে, এক চাকরি হচ্ছে না, নিয়োগ হচ্ছে না। এটা যখন আমি রাজ্যের ক্ষেত্রে বলছি, বিজেপির ক্ষেত্রে অঞ্চলে রাষ্ট্রীয় সংস্থাগুলোতেও 2014 পরে কোনো নিয়োগ হয়েছে। আগে তোমরা ব্যাংকে, আগে তোমরা রেলে, পোস্ট অফিসে, ইন্স্যুরেন্সে এসব বিজ্ঞাপন পেতে তো এসব দরখাস্ত করুন। 2014-তে রেলে যে ইঞ্জিনিয়াররা দরখাস্ত করেছিল, পরীক্ষা হয়েছিল, আজ পর্যন্ত তার রেজাল্ট বেরোলে নিয়োগ হয়নি। অথচ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছে লক্ষ লক্ষ লোককে বেকারি কাজ দিচ্ছে। এসব দিয়ে সে সমস্ত ডিপার্টমেন্টে এটা টাকার খেলা। বিজেপি সাংসদ অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে থাকার কথা বলছে আন্দোলনে, এই বলাতে কি দেখছেন? তার সাংসদ বললো বিজেপি তখন বঙ্গবন্ধু রেখেছিল না, মা যা ছিলেন, মা যা হইলেন, মা যা হবেন। এখন সেটাকে বিকৃত হবে, তার সঙ্গে না চলে না। কিন্তু এমপিদের ক্ষেত্রে এটা বলা হয় যে দলে ছিলেন, যে দলে আছেন, যে দলে যাবেন। আবার বলছি অর্জুন দেওয়ার মধ্যে কি দেখছেন? চিঠিটা যে দিচ্ছে, चिट्ठी आई है बड़े दिनों के बाद। আসলে গানটা ছিল না, সেলিম হচ্ছে জুট আর ঝুট, এসবই হচ্ছে বাহানা। আসলে হচ্ছে চাষি, মজুর, বিজেপি তৃণমূলের কাছে হচ্ছে এগুলো হচ্ছে বাহানা। আসল কথা হচ্ছে झूठ और झूठ मिल तो बहाना है, एक दल से दूसरे दल में जाना है। অর্জুন সিংকে আজকে তড়িঘড়ি ডেকে পাঠালো কেন্দ্রীয় মন্ত্রী তার সঙ্গে মিটিং করার জন্য। আচ্ছা, একটা দলের এমপি, একটা দলের সেই দলেরই মন্ত্রী যদি ডাকে, তড়িঘড়ি কেন বলছো? কেন দোষটা দিচ্ছ? রাজ্যের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, ওই ব্যারাকপুর এলাকার জন্য। যখন ওখানে প্রতিদিন গত লোকসভা নির্বাচনের পরে বোমাবাজি হয়েছে, হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে, তখন তো কোনো কেন্দ্রীয় মন্ত্রী ডাকেনি, তখন তো কোনো মুখ্যমন্ত্রী চিঠি পায়নি বা চিঠি দেয়নি। তখন মানুষ মারা যাচ্ছে, কারণ আমরা সেখানে শান্তি মিছিল করছিলাম এবং সম্প্রীতি মিছিল করছিলাম। তাহলে হিন্দু আর মুসলমানের ভাগ করা হলো বিজেপি আর তৃণমূলের নাম করে, আর এখন সব বৈঠক হচ্ছে। এটা বুঝে নাও, এটা নাটক হতে পারে। যেহেতু মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন কয়লা পাচার কাণ্ডে ভাইপোকে রক্ষা করতে, অনুব্রত মণ্ডলকে জামিন ধরবেন, এরকমই নিয়ম। একজনকে নাও, অন্যকে ছাড়ো। আর তোমাদের সবাইকে এদিকে ছুটি দিয়েছেন, ব্যারাকপুরে যাও, রামপুরহাট থেকে, কয়লা পাচারের আসানসোল থেকে, কারণ ওখানে সেটেলমেন্ট হয়ে গেছে। এগুলোকে বলে পেপসি ক্যান সিনড্রোম। এই যে অ্যালুমিনিয়ামের ফয়েলের পেপসি, কোকা-কোলা, কোকে, হ্যাঁ না, কারণ কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে না, কোনো কিছু অসুবিধা আছে। ওইটাতে কী হয়, যখন তোমরা দেখো যুদ্ধ হচ্ছে, একেবারে মুখোমুখি সেনা দাঁড়িয়ে আছে, গুলি করবে, আর গুলি যখন শেষ হয়ে যায়, একটা গুলি থাকে বাকি, তখন কী করে, ওই যেটা খেয়ে খালি যে ক্যানটা থাকে সেটা পাশে ছুঁড়ে ফেলে দেয়, খট 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 করে আওয়াজ হয়, তখন যার চোখ ওদিকে চলে যাবে, এদিকে গুলি চলে যাবে। তোমাদের গোটা সংবাদ বন্ধ হয়ে ছোটটাকে অর্জুন সিংয়ের দিকে নিয়ে গেছে। আর অর্জুনের ভাষপক্ষীর কথা মনে আছে মহাভারতে, তৃণমূল আর বিজেপির কিন্তু লক্ষ্য স্থির আছে, দুর্নীতি করো এবং দুর্নীতিগ্রস্তকে বাঁচাও। কেন্দ্রের কাছে কোন কোন খাতে টাকা পাওনা আছে রাজ্যের, সেটা তালিকা প্রকাশ করলো আজকে রাজ্য। যখনই বৈঠক হয় তখনই দোকান থেকে সিএনআরসির বিরুদ্ধে যখন আমরা গো ব্যাক মোদি বলছিলাম, মমতা এই চুটু সারে যখন গিয়েছিল রাজভবনে দেখা করতে, যখন মানুষ স্লোগান দিয়েছিল মোদির দ্বারা মমতা জেনে গেছে জনতা, তন্ত্রী বাইরে এসে তোমাদের মাধ্যমে বলেছিলেন এত লক্ষ কোটি টাকা বকেয়া আছে রাজ্যের, এই বকেয়া নিয়ে আলোচনা করতে গেছিলেন। তখনই আমরা বলেছিলাম তার হিসেবপত্র কোথায়, আগে থেকে চিঠি নেই কেন, কাগজপত্র নেই কেন। এই জন্য ওটাকে সাবধান হয়ে যেটা আমরা বলবো, সেজন্য আগে থেকে একটা কাগজের তালিকা তৈরি করেছি। গোটা রাজ্য জুড়ে বিদ্যুৎ বিভ্রাট চলছে কয়লার যোগানের অভাবে। গোটা দেশে তাই চলছে, গোটা দেশে, হ্যাঁ গোটা দেশে, শুধু রাজ্য বলবে না, গোটা দেশেই চলছে। গোটা কয়লাটা খনি থেকে কয়লার বিপণন সবটাই আদানির হাতে যাবে, তার আগে ব্যবস্থা করতে হবে, তারপর কয়লার দাম বাড়বে, তারপরে খনি সত্য, কয়লার দোকান সত্য, সবটা টাকাতে তুলে দেওয়া হবে। এটাই হচ্ছে মোদী মমতার ইকোনমিক্স। আবার ভোজ্য তেলের দাম বেড়েছে, কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলছে রাজ্য, আর রাজ্যের বিরুদ্ধে আঙুল তুলছে কেন্দ্র। তাও বলো, আগে মোদী বললেন না
জ্বালানি তেলের দাম বেড়েছে, তো রাজ্য সরকার ট্যাক্স কমাচ্ছে না। 2014 পরে আজ পর্যন্ত, বারবার আমরা বলি, সেন্ট্রাল ট্যাক্স ডিউটি 300 গুণ বেড়েছে। যে পেট্রোল, যে ডিজেল তোমরা স্কুটারে, মোটরসাইকেলে, অটোতে ঢালো, যে ট্রাফিক করে মালপত্র আসে, জিনিসগুলোর দাম বাড়ছে। আমরা বামপন্থী একমাত্র বলি যে জ্বালানি তেল দাম বাড়া মানে হচ্ছে ক্যাসকেডিং এফেক্ট, বাকি সব জিনিসের দাম বাড়ে, পরিবহনের খরচ বাড়ে, উৎপাদনের খরচ বাড়ে। আর 300 গুণ বাড়ানোর মধ্যে কিন্তু সবটাই মোটামুটি মানে 29.5 টাকার মধ্যে প্রায় 28.5 টাকার বেশি হচ্ছে তোমার গিয়ে এমনভাবে টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার যাতে ওটা রাজ্যকে ভাগ না দিতে হয়। এই যে কেন্দ্র রাজ্য সম্পর্কের সময় আমরা বলতাম, তো অনেক প্রচার মাধ্যম করাতে হতো, তখন 75% কেন্দ্র নিত আর 25% রাজ্য পেত। আমরা লড়ে লড়ে কেন্দ্র রাজ্য সম্পর্কে পুনর্বিন্যাসের দাবিতে সরকার কমিশন থেকে জ্যোতি বসু থেকে বুদ্ধগড় চাই, অসীম দাসগুপ্ত, অন্য সব মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী নিয়ে লড়াই করে এখন নিয়ে গেছে 42% রাজ্য পায় আর 58% কেন্দ্র। তাদের সুবিধা হচ্ছে, কিন্তু তার মধ্যেও তেলের ওপরে যে শুল্ক বসাচ্ছে সেটা এমন কায়দায় বসায়, ট্যাক্স না বসে ডিউটি বসায়, যাতে এটা অবিভাজ্য হয়, যাতে এটা কেন্দ্র থেকে রাজ্য যাতে ভাগ না হয়, কোনো রাজ্য সরকার যেতে না। আবার রাজ্য সরকার মদে ভ্যাট চালাচ্ছে, জিএসটি বসতে দেয়নি, কারণ তার মদ বিক্রি করো, মদ খাও, আর মদের উপর দাম বাড়াও, মদের ট্যাক্স বাড়াও। তাই কেন্দ্র এবং রাজ্য সরকার মদ আর জ্বালানি থেকে আয় করেছে, সলিউশন তাকে উৎসাহ দিচ্ছে আর একে অপরের দোষারোপ করছে। কিন্তু সুদ বলছে চালুনিকে, 70% প্রফিট, চালুনি বলছে সুদকে 70% প্রফিট। স্বাস্থ্য আর ওষুধ নিয়ে আপনার হাঁসখালি কাণ্ডে যে নির্যাতিতার বাবাকে গতকালই সিবিআই অ্যারেস্ট করেছে এবং সিবিআই যেটা জেরায় পেয়েছে, এই নির্যাতিতার বাবা প্রভাবশালী হওয়ার জন্য তৃণমূল নির্যাতিতার বাবা না, নির্যাতন যে করেছে তার বাবা, নির্যাতন যে করেছে যেমন এটাই হয়, পুলিশ এরকম করছে, তুমি এরকম করছো। মূল অভিযুক্ত মমতা কদিন আগে বলেছে সাংবাদিক, তৃণমূল, লুটেরা, পুলিশ সব একই পরিবারের লোক, তো ওদেরকে টাকা পয়সা দিয়ে রাখবেন। আর তারপরে পুলিশ এরকম কেস সাজিয়েছিল, এফআইআর করেছিল নির্যাতিতার বাবাকে অপরাধী করে, না তার মা আমাকে বলেছে, মূল জনগণ জেনেছে। মূল অভিযুক্ত বাবা ব্রজর বাবাকে সিবিআই অ্যারেস্ট করেছে এবং সিবিআই যেটা বক্তব্য, প্রভাব খাটিয়ে তিনি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্সও দেয়নি নির্যাতিতাকে। একদম। আমরা আজকাল গিয়ে বলেছি, তার আগে বলেছি, পার্টি কংগ্রেস যখন চলছিল, আমি ট্রেনে করে যখন ফিরছিলাম, ট্রেন থেকে আমি ভিডিও মেসেজ দিয়ে তোমাদের পাঠালাম যে এক অপরাধটা হয়েছে, সেখানে ধামা চাওয়া দিয়েছে। পুলিশ এবং তৃণমূল হচ্ছে আমরা জানি না, অথচ পরদিন স্কুল ছুটি হয়েছে। যে স্কুলের ক্লাস 9-এর ছাত্রী ছিল মেয়েটি, তার স্কুলটা ছুটি হলো, আর কি ভাবতে পারো তৃণমূল প্রশাসন, পুলিশ কেউ জানতে পারেনি। স্কুলে কিছু একটা মমতা একটা ছুটি এভাবে গরমে কিছু হিসেবে স্কুল বোর্ড ঠিক করে না, স্কুল কমিটি ঠিক করে, মমতা সেটাকে সরকারে ঠিক করে। তাহলে পাড়ার স্কুলে ছুটি হলে তৃণমূল জানতে পারে না। আজকে বলছে দুয়ারে সরকার, দুয়ারে ধর্ষণ, দর্শকরা তারা দুয়ারে খুন, এবং সে মেয়েটা মারা যাওয়ার আগে এমন চিকিৎসা হওয়া দরকার ছিল, তখন তার বাবা মাকে ভয় দেখিয়েছে, মাস্ক পরে, মুখে টুপি পরে, মুখ ঢেকে। ওই কিষাণজি সেই গামছা মমতার আশ্রয়ে এসে গামছা মুখ দিয়ে ঢেকে খুন করছিল না সিপিএমকে, ওই তারপর থেকে তৃণমূলে ঢেকেছে, যত অপরাধ করে মুখ ঢেকেছে। আনিস খানকে খুন করতে গেছে, মুখ ঢেকে গিয়েছে পুলিশ। আর মমতা বলেছে কেউ জেনুইনে কেস করে, তারপর বলে জেনুইনে কেউ ধর্ষণ করে, এইভাবে তো চেষ্টাই করা হচ্ছে। এবং রাজ্য পুলিশ যোগাযোগ ছিল স্পষ্ট, এখন মমতা ওই আইসিটার দোষ। আনিস খানের সাহেব বলেছেন ওই আমরা এসপি নয়, রুরাল এসপি নয়, ওই তোমার কি নম্বরে ওখানকার ওই যে সিভিকের দোষ, হোমগার্ডের দোষ। এইভাবে দোষ কারণ করছে আপনাদেরকে ঢাকা দিচ্ছে। ওটা পুলিশ প্রশাসনের একটা বড় অংশ আর তৃণমূলের প্রায় সমস্তটাই এই অপরাধ জগতের সঙ্গে যুক্ত। এই জন্য হাসপাতালে যাওয়ার আগেই প্রেস কনফারেন্স দিয়ে বলেছিলাম, যেখানে দর্শনার্থী দেখবে তৃণমূলের কানেকশন হবে। আর এই জন্যই সঙ্গে সঙ্গে পুলিশকে দেখবে সে অপরাধ লিখবে না, এফআইআর করবে না এবং ধরবে না, এবং কাউন্টার একটা উল্টো এফআইআর করে রাখবে যে নির্দোষ, তার উপরে মিথ্যা মামলা। আমাদের রাজ্যে এরকম লাখো মামলা আছে মিথ্যা, আমাদের কমে এখন জনগণের অন্যান্য অংশ করছে। তোমাদের মনে নেই
এরকম মিথ্যা অভিযোগ সাজানো হয়েছিল জাস্টিস অশোক গাঙ্গুলির বিরুদ্ধে, কোনো প্রমাণ হয়েছে? কিন্তু তাকে হিউম্যান রাইটস কমিশন থেকে সরানোর জন্য, যাতে পুলিশকে দিয়ে সেটাকে চালানো হয়। মানবাধিকার ধ্বংস করার আগে মানবাধিকার কমিশনকে ধ্বংস করেছেন এরা। তৃণমূল যেরকম রাজ্যে করেছে, কেন্দ্রীয় রকম বিজেপি করেছে একইভাবে। বামেরা যখন দ্বিতীয় স্থান পাচ্ছে তখন রাজনৈতিক মহল বলছে সিপিএ তাদের রণকৌশল সাজাচ্ছে প্রধান বিরোধী দল হওয়া। সেক্ষেত্রে এইগুলোই কি একদম আচ্ছা, দ্বিতীয় হলে কি প্রধান বিরোধী করতে হয়? তৃতীয় হলে রণকৌশল সাজাতে প্রথম হয়, এটাই নিয়ম। আর স্কুলে স্পোর্টস যদি খেলাধুলা করে থাকো তুমি জানবে যে সেকেন্ড হয়, তারপর সে ফার্স্ট হওয়ার চেষ্টা করে। পুরোটা এখনো সেকেন্ড পাওয়া যায়। মানুষ ঠিক করে, মানুষ বিতশ্রদ্ধ বিজেপি এবং তৃণমূলের উপরে। জিনিসপত্রের দাম, বেকারি, এই করোনা কালে যখন সরকার ফেল করেছে তখন রেড ভলেন্টিয়ার ভূমিকা, প্রতিদিন চাকরির প্রার্থীরা যেন মার খাচ্ছে, লাঠি খাচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে তাদেরকে শোষণ করছে, যা দুর্নীতি হচ্ছে, যা দেশের লুট হচ্ছে, সম্পদ লুট হচ্ছে, মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে, বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙানো হচ্ছে। জাহাঙ্গীরপুরে কি হচ্ছে? এখানে বুলডোজার দিয়ে ভাঙড়ে, ক্যানিংয়ে গত বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল ভেঙেছে বিরোধী দল ঘর, আর ওখানে বিজেপি ভাঙছে দিল্লিতে। দুজনেই ভোটের সময় এসেছিল ফুল দেখিয়ে, এখন তাদের সিম্বল হয়ে গেছে বুলডোজার। প্রবলের শক্তি, মদমত্ততা, সেখানে মানুষ আশ্রয় খুঁজছেন, মানুষ ভরসা পেতে চাইছেন। সেটা আমাদের কাছে চ্যালেঞ্জ, সিপিআইএম এর কাছে, বামপন্থীদের কাছে। আমাদেরকে সেই ভরসাস্থল হয়ে উঠতে হবে। আমি এরকম কোনো অহমিকা বলছি না, দ্বিতীয় থেকে প্রথম থেকে দ্বিতীয়। অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, কিন্তু এই রাস্তাটা আমরা অতিক্রম করবো মানুষের সাহায্য নিয়ে, মানুষের সাহায্য, মানুষের দাবিগুলো নিয়ে, মানুষের কাছে গিয়ে মানুষকে জড়ো করবো। এখানে এই জন্যই এসেছি। আজকে আমাদের সভা থেকে সিদ্ধান্ত হয়েছে যেখানে মে জুন ধরে আমাদের পরিবারগুলোর কাছে যাওয়া হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের যে অপদার্থতা আছে, মানুষ করার যে নীতি আছে, সে সম্পর্কে মানুষকে জানানো হবে। আমাদের শুধু কর্মীরা সক্রিয়ভাবে কাজ করবেন তা নয়, আমাদের শুধু পরিবারগুলোর কাছে আমরা যাবো তা নয়, সমস্ত কিছুর কাছে যাবো তা নয়। যারা লড়ে গেছেন, সরে গেছেন, দূরে চলে গেছেন, তাদের কাছে আমরা যাবো। এবং তারাও আসছেন। বামপন্থীদের মিছিল দীর্ঘ হচ্ছে, সমাবেশ বড় হচ্ছে। আগামী নির্বাচনে যাতে পঞ্চায়েতটা চোর, দুর্নীতিবাদ, ঘুষখোর, দলবদ্ধদের হাত থেকে কেড়ে নিয়ে যাতে মানুষের কাছে আমরা ফেলে দিতে পারি, এই জন্য মানুষের সাহায্য। পঞ্চায়েত নির্বাচনেও কি কংগ্রেস বা আইএসএফ এর সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা আছে? এই যখন নদীর ধারে যাও, তারপরে ঠিক করো নদীটা কীভাবে পার হয়, সেখানে ব্রিজ আছে কিনা, সেখানে সাঁতার কাটতে হবে কিনা, বেরি আছে কিনা, নৌকো চলছে কিনা, মাঝি আছে কিনা। এখানে বসে ঠিক আছে, কিন্তু বসে প্রেস কনফারেন্স কত দেরি আছে। এখন বলেছি আমরা শুধু ডাক দিয়েছি আমাদের বাহিনীকে সাজাবো না, লুট করতে দেব না। যারা সম্পদ লুট করছে তার আগে তারা ভোট লুট করেছে। আর সেখানে নতুন প্রজন্ম ছেলেমেয়েদেরকে আহ্বান জানিয়েছি, যারা বীতশ্রদ্ধ, যারা বিরক্ত, যারা এই অবস্থা থেকে মুক্তি চায়, তাদের সবাইকে বামপন্থীদের সঙ্গে আসতে হবে। বিজেপি ও তৃণমূল বিরোধী সমস্ত অংশকে আমরা সঙ্গে দেব, তারপর তোমরাও থাকবে, তারপর আমরা লুটের বিরুদ্ধে ব্যবস্থা করব। দিনে দিনে তো ওষুধের দাম বাড়ছে, সেখানে কেন্দ্র সরকার নিয়ম করে, নীতি করে ওষুধের দাম বাড়িয়েছে। করোনা কালে গোটা বিশ্বে এবং আমাদের দেশে সবচেয়ে বেশি বড়লোক হয়েছে, সবচেয়ে বেশি মুনাফা করেছে যারা নতুন বিলিয়নিয়ার হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওষুধ কোম্পানি। অথচ তুমি যদি রেডিও খোলো, কাগজ খোলো, তাহলে প্রধানমন্ত্রী কি বলে আয়ুষ্মান ভারত, আর তার নামে একটা কি আছে দেওয়া যোজনা, আর মুখ্যমন্ত্রী বক্তব্য করলে শুনবে সব ফ্রিতে দিচ্ছি ওষুধ, বলে না বিনা পয়সায় দিচ্ছি সব ওষুধ। অথচ যে কোনো হাসপাতালে যাও তার সামনে দেখবে টেস্ট, ডায়াগনস্টিক সেন্টার আর ওষুধের দোকানের ভিড়। এটা কেন্দ্র সরকারেরও আর রাজ্য সরকারেরও, রুরাল হাসপাতাল হোক অথবা বড় হাসপাতালগুলো, মেডিকেল কলেজগুলো। এই কেন্দ্র এবং রাজ্য সরকার সস্তায় জীবনদায়ী ওষুধগুলো দিচ্ছে বা বিনা পয়সায় দিচ্ছে হাসপাতালে, তাহলে হাসপাতালগুলোর সামনে নতুন নতুন ওষুধ করার দরকার হচ্ছে কেন? তাহলে ওষুধের দাম বাড়ছে কেন বুঝতে পারছো না? স্বাস্থ্য এবং শিক্ষাকে মুনাফা এবং নিজের জায়গা করে দিচ্ছে বিজেপি। নারদ বাংলায় আজকে